হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। এনএমএমএসের প্রিপারেশানের জন্য আজকের ভূগোলের যে ভিডিও দিচ্ছি আমরা, ফেজ 2 অর্থাৎ ফেজ 1 আমাদের পরীক্ষা হয়ে গিয়েছে, ফেজ 2 এর প্রিপারেশান। এখানে প্রথম যে অধ্যায়টা আমরা আলোচনা করব সেটা হলো শিলা নিয়ে। চলো শুরু করা যাক। শিলা কি না বলছে, দেখো, পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তা হলো শিলা। আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ হলো শিলা। আর যে খনিজ দিয়ে শিলা গঠিত তা হলো এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ, যেমন গ্রানাইট শিলা, কোয়ার্জ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেন খনিজ দ্বারা গঠিত। তার মানে কি, শিলা যে উপাদানে তৈরি হয় তা হলো খনিজ পদার্থ। এবং এখানে স্পষ্টভাবেই গ্রানাইট, এই যে শিলাটি, গ্রানাইট শিলায় কোন কোন খনিজ পদার্থ আছে সেগুলো স্পষ্টত এখানে বলা হলো কোয়ার্জ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেন্ড। আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়ে তৈরি, অর্থাৎ এই নয় যে অনেক রকম খনিজ পদার্থ থাকবে, একটি মাত্র খনিজ পদার্থ দিয়েও শিলা গঠন হতে পারে। যেমন চুনাপাথর হচ্ছে ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়ে তৈরি। ওকে, এই ছবিতেও দেখো পরিষ্কার করে গ্রানাইটের যে 4 রকমের খনিজ পদার্থ রয়েছে কোনটা কেমন দেখতে স্পষ্টভাবে দিয়ে দিয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ কথা আমার বলার সেটা হলো যে, এই যে বললো সমসত্ব এবং অসমসত্ব, ব্যাপারটা কি? সমসত্ব মানে হলো সব জায়গাটা সমানভাবে ছড়িয়ে থাকা। তো আমি এখানে কতগুলো তোমাদেরকে ডট করছি, দেখো। এই ডটগুলোর আমি কয়েকটাকে হোয়াইট রাখছি আর কয়েকটাকে ব্ল্যাক করে দিচ্ছি, কয়েকটাকে হোয়াইট রাখছি, কয়েকটাকে ব্ল্যাক করে দিচ্ছি। তো দেখো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সব জায়গাটা একই রকম। কিন্তু যদি এরকম করে প্যাটার্ন আঁকতাম, এই প্যাটার্নটা দেখো ওই বাঁদিকের প্যাটার্নটার মতো নয়। এখানে কিন্তু সব জায়গাটা একরকম নয়, বিভিন্ন রকমভাবে ডটগুলোকে আমি এখানে ছড়িয়ে ছিটিয়ে আঁকছি, ঠিক আছে না? তো এটাকে আমরা বলবো সমসত্ব, যেখানে প্রত্যেকটা উপাদান সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সমানভাবে মিশে রয়েছে, সুসমতা রয়েছে। আর যেখানে সুসমতা নেই সেটা হচ্ছে অসমসত্ব। তো চলো এবার আমরা শিলার শ্রেণীবিভাগ দেখে নিই। আমরা শিলাকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে আগ্নেয় শিলা। কাকে বলে আগ্নেয় শিলা? অগ্নি থেকে নামটা এসছে। আমরা জানি পৃথিবী একটা বিরাট বড় আগুনের গোলা ছিল এক সময়, তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে প্রথমে তরল হয়েছে, তারপর জমে কঠিন হয়েছে। এই কঠিন হওয়ার ফলে তার ওপরে যে স্তরটা তৈরি হয়েছে সেটাই হলো আগ্নেয় শিলা। অর্থাৎ আমনা থেকেই তৈরি হয়েছে, সব থেকে প্রথমে তৈরি হয়েছে। তাই আগ্নেয় শিলার অপর নাম হলো প্রাথমিক শিলা। এরপরে কি আছে? এরপরে 2 নম্বর ভাগ হচ্ছে পাললিক শিলা। পাললিক কথাটা এসছে পলি থেকে। পলি কাকে বলে না, যখন বৃষ্টি হয় চারপাশে ঘোলা জল যায়, আমরা যদি ঘোলা জল একটা কাঁচের গ্লাসে বা প্লাস্টিকের গ্লাসের মধ্যে জমিয়ে রাখি, তাহলে দেখব বেশ কয়েকদিন পরে উপরের জল স্বচ্ছ হয়ে গেছে এবং নিচে বালি, নুড়ি, কাদা এইসবের একটা স্তর পড়েছে। এই স্তরটাই হলো পলি। অর্থাৎ পলি থেকে যে শিলা তৈরি তার নাম হলো পাললিক শিলা। ওকে, আর 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা এবং পাললিক শিলা রাসায়নিকভাবে বা অন্য কোনো উপায়ে যখন রূপান্তরিত হয়ে অন্য কোনো শিলায় পরিণত হয় তাকে আমরা বলি রূপান্তরিত শিলা। এই 3 প্রকারের শিলা আমরা এখানে পড়ব। এবারে প্রথম আগ্নেয় শিলা নিয়ে আলোচনা করা হচ্ছে। আগ্নেয় শিলা নিয়ে আলোচনা করা হচ্ছে। আগেই বলেছি আমরা
যে পৃথিবী গ্যাসীয় পিণ্ড থেকে ধীরে ধীরে যখন ঠান্ডা হয়েছিল তখন আপনা আপনি আগ্নেয় শিলা তৈরি হয়েছিল, তাই এর অপর নাম প্রাথমিক শিলা। এবং পৃথিবী যে উপাদানে তৈরি, পৃথিবীর অভ্যন্তরে আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এসব রয়েছে। তাহলে আগ্নেয় শিলাও মোটামুটি এই সমস্ত উপাদান দিয়েই তৈরি। তো আগ্নেয় শিলা এখন কি তৈরি হচ্ছে? হ্যাঁ, এখনও তৈরি হয়। আমরা জানি যে ভূপৃষ্ঠে ভেতরটা অর্থাৎ ভূ অভ্যন্তর এখনও পর্যন্ত গলিত অবস্থায় রয়েছে। অত্যন্ত উত্তপ্ত বিভিন্ন পদার্থ গলিত অবস্থায় থাকে এবং সেই গলিত উপাদানের নাম হলো ম্যাগমা। এই ম্যাগমা ভূ অভ্যন্তরে অত্যন্ত উত্তপ্ত এবং অত্যন্ত চাপে রয়েছে। তাই যদি কোনো জায়গায় ভূত্বক মানে ফাটল থাকে বা দুর্বল হয়, তখন সেই ফাটলের মধ্য দিয়ে ম্যাগমা ধীরে ধীরে ওপরের দিকে ওঠে। উঠে যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় তখন একদম বাইরে বেরিয়ে আসতে পারে। এইভাবে বাইরে বেরিয়ে এসে যখন অত্যন্ত দ্রুত ঠান্ডা হয়, জমাট বাঁধে, খুব সূক্ষ্ম দানার পাথরে পরিণত হয়, তাকে আমরা বলি নিঃসারী আগ্নেয় শিলা। নিঃসারী কারণ বাইরে বেরিয়ে এসছে, অত্যন্ত দ্রুত ঠান্ডা হয়েছে, সেই কারণে এর দানাগুলো হবে বেশ সূক্ষ্ম। ঠিক আছে, যেমন ব্যাসল্ট, অবসিডিয়ান, এই ধরনের যে পাথরগুলো সেগুলোকে আমরা বলবো যে এরা নিঃসারী আগ্নেয় শিলা। এবারে যদি ম্যাগমা যখন বাইরে বেরোনোর চেষ্টা করলো, বাইরে বেরোতে পারলো না, কোনো কারণে আটকে গেল কোনো কারণে, তখন এরা ভেতরেই অর্থাৎ ভূপৃষ্ঠের না আসতে পেরে ভেতরেই ধীরে ধীরে যখন জমে ঠান্ডা হয়ে পাথরে পরিণত হবে, তখন আমরা তাকে বলবো উদ্বেধী আগ্নেয় শিলা। অর্থাৎ এরা বাইরে বেরোবার চেষ্টা করলো কিন্তু পারলো না। এখন ভূপৃষ্ঠ থেকে কত গভীরে এরা জমবে? হতে পারে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি পর্যন্ত পৌঁছেছিল, হতে পারে ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে আছে, বাইরে বেরোতে পারেনি। তো যদি খুব কাছাকাছি জমে তখন তাকে নাম দেব আমরা উপপাতালিক শিলা। আর যদি অনেক গভীরে জমে তখন তার নাম দেব আমরা পাতালিক শিলা। এই উপপাতালিক আর পাতালিক শিলার উদাহরণ কি না? উপপাতালিক শিলা হলো ডোলেরাইট এবং পাতালিক শিলা হলো গ্রানাইট। গ্রানাইট তোমরা সবাই দেখেছো। আমরা জানি যে আমাদের কিচেনগুলো, যেখানে রান্নাঘরগুলো তৈরি করি পাথর দিয়ে, আমরা সেখানে গ্রানাইটের স্ল্যাব দেওয়া হয়। বিভিন্ন রকম রং পাওয়া যায়, তার আবার কিছুটা কোনো কোনো জায়গাতে আবার কেলাস দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবারে তোমরা এখানে দেখো আগ্নেয় শিলার বিশেষত্ব। আগ্নেয় শিলার বিশেষত্ব, এই শিলা শক্ত ও ভারী, ঘনত্ব খুব বেশি, কেলাসের মতো গঠন দেখা যায়। এই শিলায় উলম্ব দারণ ও ফাটল দেখা যায়, তাই প্রবেশ্যতা বেশি, ভঙ্গুরতা যথেষ্ট কম, তাই ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেশি। এই যে এখানে বললো প্রবেশ্যতা বেশি, ব্যাপারটা কি? প্রবেশ্যতা এবং সছিদ্রতা একটি শিলার দুটি গুরুত্বপূর্ণ ধর্ম। প্রবেশ্যতা মানে যখন এই শিলার ওপরে কিছু থাকবে, জল বা কোনো গ্যাস বা কোনো বায়ু, যে কোনো কিছু, যে কোনো পদার্থ, তরল বা গ্যাসীয় পদার্থ যখন শিলার মধ্য দিয়ে চলে যাবে, চলে যেতে পারলে আমরা বলবো সে ভেদ করতে পারছে। এই ধর্মটাকে আমরা বলবো প্রবেশ্যতা। কোন শিলার মধ্য দিয়ে কত ভালোভাবে প্রবেশ করে চলে যাচ্ছে জল এবং বায়ু, তরল এবং গ্যাসীয় পদার্থ, সেই ধর্মের নাম হলো প্রবেশ্যতা। আর সছিদ্রতা কি? এখন যখন কোনো শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থ এদিক থেকে ওদিক চলে যাবে, তখন সেই শিলা সর্বত্র ছড়িয়েও পড়বে। এখন শিলার মধ্যে তরল পদার্থ কত দূর পর্যন্ত ছড়িয়ে যাবে সেটা নির্ভর করবে তার ভেতরে কতটা ফাঁপা জায়গা আছে। তার মানে কি, আমি যেটাকে শিলা বলে মনে করছি, এই যে এত বড়টা,
এই আয়তনের পুরোটাই পাথর নয়, এর মধ্যে কোনো কোনো জায়গা ফাঁকা রয়েছে, যে ফাঁকাগুলোতে তরল এবং গ্যাসীয় পদার্থ থাকতে পারে। সেই জন্য পাথরের যে আয়তন আর এই পুরো খণ্ডের যে আয়তন তার মধ্যে সামান্য পার্থক্য আছে। এই অনুপাতটাকে আমরা বলছি এর সছিদ্রতা। সছিদ্রতা বেশি হলে কি হয় না, কোনো শিলা অনেকটা পরিমাণে জল ধরে রাখতে পারে। এরপর তোমাদের বইতে গ্রানাইট এবং ব্যাসল্ট এই দু ধরনের আগ্নেয় শিলার বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করেছে, একটু ভালো করে পড়বে। গ্রানাইট প্রধানত এই আগ্নেয় শিলা মহাদেশীয় ভূত্বক তৈরি করে। হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের এই শিলা কোয়ার্চ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত। এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী এবং শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। ভূ অভ্যন্তরে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধায় এই শিলার দানাগুলো কিছুটা বড়, ব্যাস 3 মিলিমিটারের বেশি। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। ব্যাসল্ট প্রধানত এই আগ্নেয় শিলা মহাসাগরীয় ভূত্বক গঠিত, খুব ভারী ও শক্ত। ক্ষয় প্রতিরোধী এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়। ব্যাসল্ট গঠনকারী প্রধান খনিজগুলি হল কোয়ার্চ, ফেলসপার, অলিভিন ও পাইরক্সিন। ব্যাসল্ট শিলায় উলম্ব, দারণ ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবেশ্যতা যথেষ্ট বেশি। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ায় এর দানাগুলো বেশ সূক্ষ্ম, ব্যাস 1 মিলিমিটারের কম। ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ দেখা যায়। এবারে আমরা পড়ব পাললিক শিলা। আগেই বলেছি পলল বা পলি থেকে নামটা এসছে, অর্থাৎ আগ্নেয় শিলা যেমন প্রাথমিক শিলা, পাললিক শিলা কিন্তু প্রাথমিক শিলা নয়। নদী, হিমবাহ, বায়ু এই সমস্ত কিছুর ক্ষয়কার্যের ফলে যখন আগ্নেয় শিলা ক্ষয় পায় তার সঙ্গে অনেক পদার্থ মিলেমিশে মাটি তৈরি হয়, জৈব অজৈব পদার্থ মিশে। তো এই মাটি, তারপর আগ্নেয় শিলা, এইগুলো যখন ক্ষয়ে গিয়ে বৃষ্টির জলের সঙ্গে মিলেমিশে নদী বা সাগরে গিয়ে পড়ছে, তখন তার তলায় যে পলি পড়ে, দীর্ঘদিন পলি পড়তে 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 তার চাপে 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 যে শিলা তৈরি হয় তার নামই হলো পাললিক শিলা। সেই জন্য পাললিক শিলা এরকম পরপর স্তর দেখতে পাওয়া যাবে। বিছানায় যেমন পরপর কাঁথাগুলো পাতা থাকে, স্তর দেখতে পাওয়া যায়, পাললিক শিলায় এরকম স্তর দেখতে পাওয়া যায়। তার কারণ বিভিন্ন সময়ে একটা একটা করে স্তরে স্তরে পলি জমেছে। অনেক সময় হয় কি, পুরনো দিনের গাছপালা, তারপরে সামুদ্রিক প্রাণী বা ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে যখন অনেক সংখ্যক প্রাণী ও উদ্ভিদ একসঙ্গে মাটির তলায় চলে যাচ্ছে, তারা কিন্তু অনেক সময় স্তরে স্তরে জমে এবং পাললিক শিলা স্তরে ওই সমস্ত প্রাণী দেহ বা জীবদেহগুলি আবদ্ধ থাকার ফলে কি হয়, প্রচণ্ড চাপে এবং ভূ অভ্যন্তর থেকে যে খুব ধীরে ধীরে তাপ বাইরে বেরোচ্ছে, সেই তাপে তারা পাথরে পরিণত হয়। এরূপ পাথরকে আমরা বলি জীবাশ্ম। জীবযুক্ত অশ্ম, অশ্ম মানে হলো পাথর, অতালব শৈম, অশ্ম মানে হলো পাথর, অর্থাৎ জীবদেহ পাথরে পরিণত হয়েছে। জীবদেহ গঠনের অন্যতম উপাদান হলো কার্বন। এই কার্বন আছে বলেই জীবাশ্মগুলো থেকে আমরা জ্বালানি সংগ্রহ করতে পারি। এদেরকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম বললে যে কোনো রকম পেট্রোলিয়াম তেল, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন সব কিছুই বোঝাবে। এছাড়া আমরা যে এলপিজি ব্যবহার করছি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছি, সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এরা প্রত্যেকেই কিন্তু জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ জ্বালানির দিক দিয়ে ভাবলে কিন্তু পাললিক শিলার একটা দারুণ গুরুত্ব রয়েছে। ঠিক আছে, এর উদাহরণগুলো দেখো, চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, এগুলোই হচ্ছে পাললিক শিলার উদাহরণ। পাললিক শিলার বিশেষত্ব, এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়ার দাগ লক্ষ্য করা যায়। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। এই শিলার সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। এই শিলার প্রবেশ্যতা খুব বেশি,
ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম। দারুণ ফাটল বা কেলাসের গঠন থাকে না। তাহলে এই হলো পাললিক শিলার পরিচয়। এবারে তোমাদের এখানে খুব সুন্দর একটা আলোচনা করেছে, দেখো পাললিক শিলার অপরিহার্যতা। প্রায় 30-35 কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায় এবং ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয়। তাহলে কয়লা হলো এক প্রকার পাললিক শিলা। প্রায় 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদ চাপা পড়ে যায়। ওপরের স্তরের প্রবল চাপে ও ভূগর্ভের প্রচণ্ড তাপে তাদের দেহাবশেষ হাইড্রোকার্বন ও বিভিন্ন জৈব যৌগের মিশ্রণে পরিণত হয়, হয়ে খনিজ তেলের সৃষ্টি হয়। খনিজ তেলের ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র সছিদ্র পাললিক শিলাস্তরেই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এবং এখানে জীবাশ্ম ব্যাপারটা একটু বুঝিয়েছে, একটা জীবাশ্মের ছবিও দিয়েছে। অলরেডি আমরা জীবাশ্ম নিয়ে আলোচনা করেছি। এবার এই পাললিক শিলার উৎপত্তি অনুসারে দুই প্রকারের, সংঘাত এবং অসংঘাত। সংঘাত কাকে বলছে? প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা তৈরি হয় তা হলো সংঘাত শিলা, যেমন কংগ্লোমারেট, ব্রেক্সিয়া ইত্যাদি। অসংঘাত শিলা না রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্ট হয়ে শিলা হলো অসংঘাত শিলা, যেমন চুনাপাথর, লবণ শিলা ইত্যাদি। ওকে, এবার এখানে 3 প্রকারের তোমার যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলার এখানে বৈশিষ্ট্য আলোচনা করেছে। কাদা পাথর, বেলে পাথর আর কংগ্লোমারেট। দেখো চুনাপাথর, বেলে পাথর আর কাদা পাথর এই 3 রকমের যে পাললিক শিলা, তাদের কিছু বৈশিষ্ট্য এখানে বলেছে, যেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে মাথায় রাখবো, যেখান থেকে আমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না, কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম, প্রবেশতা বেশি। চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি হয় এবং জল নিচে নেমে যায়। চুনাপাথরের রং সাদা, ধূসর, সবুজ, কালচে হতে পারে। সিমেন্ট তৈরিতে, লোহা, ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয়। বেলে পাথর, বেলে পাথরের প্রবেশতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি। বেলে পাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, ধূসর হতে পারে। বেলে পাথর গঠিত অঞ্চলের মৃত্তিকা লবণাক্ত ও উর্বরতা কম। স্থাপত্য, স্মৃতিসৌধ এই পাথরে নির্মিত হয়। লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরির মন্দির, খাজুরাহোর মন্দির, জয়সলমীরের সোনার কেল্লা বেলে পাথরে তৈরি। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। কাদা পাথর, কাদা পাথরের রং কালচে ধূসর। কাদা পাথরের মধ্যে স্তরায়ন খুব স্পষ্ট। এটি মিহি দানাযুক্ত শিলার উদাহরণ। এর সছিদ্রতা খুব বেশি। কাদা পাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির। এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলায় গঠিত অঞ্চলে বড় ধরনের নির্মাণ কার্য করা উচিত নয়। এই যে এখানে ছবি দিয়েছে দেখো তাজমহলের, তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এগুলো সবই তোমার সাদা মার্বেল পাথরে তৈরি। ঠিক আছে, বলছে গল্পটা, সন্দীপ শীতকালে দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি ঘুরতে গিয়েছিল। আগ্রার তাজমহল দেখে সন্দীপের ভীষণ ভীষণ ভালো লেগেছিল। সন্দীপের মা বলেছিল, তাজমহলের পাথরগুলোর সাথে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাথরের কোনো মিল খুঁজে পাচ্ছ? সন্দীপ বলেছিল, পাথরগুলো অনেকটা একই রকম দেখতে, কিন্তু এগুলো কি পাথর? মা বলেছিল, এগুলি সবই মার্বেল। তো দেখো, এবার আমরা পড়ব রূপান্তরিত শিলা। আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড তাপ নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয়। একেই বলে রূপান্তরিত শিলা। অনেকভাবেই শিলায় রূপান্তর হতে পারে। অত্যধিক তাপে, যেমন পিট কয়লা থেকে গ্রাফাইট,
প্রচণ্ড চাপে সেল থেকে স্লেট, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেমন অ্যান্ডালুসাইড থেকে সিলিমেনাইট। প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর ঘটে, যেমন স্লেট। স্পর্শ বা তাপের ফলে শিলার স্পর্শ বা স্থানীয় রূপান্তর হয়, যেমন মার্বেল। এখানে রূপান্তরিত শিলার বেশ কয়েকটা উদাহরণ দিয়েছে: গ্রানাইট নিস, ব্যাসল্ট অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর কোয়ারজাইট, চুনাপাথর মার্বেল, পিট কয়লা গ্রাফাইট, সেল থেকে স্লেট, সেখান থেকে ফিলাইট, তারপরে সিস্ট। এই যে রূপান্তরিত শিলাগুলো রয়েছে, এই রূপান্তরিত শিলাগুলোর নাম মনে রাখতে হবে যে কোনটা কোথা থেকে রূপান্তরিত হয়েছে। রূপান্তরিত শিলার বিশেষত্ব কী? রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়। এই শিলা কেলাসযুক্ত হতে পারে। আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ, চকচকে ও কেলাসিত হয়ে যায়। পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়। রূপান্তরের ফলে শিলার ভেতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে। তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে। প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পাললিক শিলার মধ্যস্থ জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে যেটা পড়লাম, বিভিন্ন প্রকার শিলা নিয়ে আলোচনা করলাম। এবার 3টি রূপান্তরিত শিলার পরিচয় দিয়ে আজকের এই ভিডিও শেষ করব। মার্বেল। চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো মার্বেল। মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর, মসৃণ ও চকচকে। এর রং সাদা, সবুজ, ধূসর, হলুদ, নীল অনেক রকমের হয়। মার্বেলকে সুন্দরভাবে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া যায়, তাই স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে এই শিলার প্রচুর ব্যবহার দেখা যায়। তবে অ্যাসিডে মার্বেল দ্রুত ক্ষয়ে যায়, তাই অ্যাসিড মিশ্রিত জল মার্বেলের সংস্পর্শে আনা উচিত নয়। স্লেট। সেলের রূপান্তরিত রূপ হলো স্লেট। স্লেট বেশ মসৃণ, নীলচে ধূসর থেকে কালো রঙের হয়। পাতলা পাতের আকারে স্লেট সহজেই ভেঙে যায়। এই ধর্মের জন্য স্লেট দিয়ে ঘরের টালি তৈরি করা হয়। এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরিতে লেখার কাজে স্লেট ব্যবহার করা হয়। নিস। গ্রানাইটের রূপান্তরিত রূপ হলো নিস। নিস শক্ত, ক্ষয় প্রতিরোধী শিলা। এতে অনেক সময় বলয়ের আকারে খনিজগুলো একসাথে থাকে। এই ধরনের নিসকে ব্যান্ডেড নিস বলা হয়। এর থেকে নির্দিষ্ট খনিজ সংগ্রহ করতে সুবিধা হয়। রাস্তাঘাট নির্মাণ কার্যে এই শিলার প্রচুর ব্যবহার হয়ে থাকে। তো এখানেই আমরা শিলার প্রকারভেদ নিয়ে তৈরি এই প্রথম ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো করে পড়ো এবং ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে প্রশ্নগুলোর উত্তর করে আমাকে জানাও কে কত নাম্বার পেলে।